আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাইকে শুভেচ্ছার স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকে খুবই মূল্যবান একটি দামি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আগে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি 10 মিনিট লেট হওয়ার জন্য। প্রচন্ড গরমের তাপদাহে জনজীবন অতিষ্ঠ। এই অতিষ্ঠ জনজীবনের মধ্যে আপনারা কষ্ট করে সকল কিছু ত্যাগ করে বাহিরে মোটামুটি বাতাসকে আপনারা প্রাধান্য না দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের যে একটা পদবি আছে সেই পদবীর খোলস থেকে বের হয়ে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করার জন্য, সামাজিকভাবে মানসিকভাবে নিজের পরিবর্তন করার জন্য, বন্ধু বান্ধব সহ সকলে নিজেকে একটা পরিবর্তনশীল করার জন্য, ব্যাচমেটদের কাছে ডিপার্টমেন্টের কাছে নিজেকে আলাদাভাবে পরিচয় নিজেকে তুলে ধরার জন্য আপনারা যারা কষ্ট করে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই সাদর সম্ভাষণ। আজকে ক্লাসটা নেওয়ার জন্য খুবই মুখিয়ে আছি এবং খুবই রিল্যাক্সে আছি, যা বলার বাইরে। মূলত অফিস থেকে এসে 1-1.5 ঘন্টা যদি একটু রেস্ট করা না যায় তাহলে ক্লাস করাটা খুবই দুঃসাধ্য এবং খুবই কষ্টকর হয়ে যায়। ইনশাল্লাহ আজকে খুব একটা জমজমাট ক্লাস হবে এবং দামি ও মূল্যবান একটা ক্লাস হবে, অল্প ধারার মধ্যে ভালো মানের একটা ক্লাস। তাহলে আমরা মোটামুটি সবাই চলে আসছি। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, ওই দিন যখন আমি একটা প্রশ্ন আলোচনা করেছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে মোটামুটি আমরা অবশ্যই ভালো করতেছি বা ভালোর পথের দিকে যাচ্ছি। আরো যদি আমরা মজার বিষয় হয় সেটা হলো আমি যে কয়েকটা আইন পড়িয়েছি ওই কয়েকটা আইনের বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আপনারা একটু আলোচনা করে দেখবেন বা প্রশ্নগুলো একটু খুললেই দেখবেন যে খুবই ভালো লাগে। মানে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর আপনারা পারেন। আমি কিন্তু এখনো কোনো প্রশ্ন পড়াই নাই, তারপর আপনারা ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর পারেন। এমডি হান্নান চৌধুরী, তুমি নতুন জয়েন করেছো, তোমাকে স্বাগতম। সবাই হান্নান চৌধুরীকে স্বাগতম জানান। আমাদের এমএসটি স্নেহা, তুমি সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাজাদুল ইসলাম শাকিল চলে আসছে, সুমন রয় চলে আসছে। আজকে আর কে কে নতুন যুক্ত হয়েছেন আমাকে একটু কমেন্টস করেন, অথবা বিগত এই 5-7 দিনের মধ্যে কারা কারা যুক্ত হয়েছেন একটু আমাকে কমেন্টস করেন। আমাদের আবু বকর সিদ্দিকী ভাই নতুন জয়েন করেছে 2-1 ভিতরে। এরকম 5-7 দিন 10 দিনের মধ্যে কারা কারা যুক্ত হয়েছেন আমাকে একটু কমেন্টস করেন, আমরা শুরু করব। আজকে খুবই এবং জমজমাট একটা পড়া আমরা পড়বো। তার আগে আমরা পিছনের ইতিহাস নিয়ে একটু গবেষণা করি। পিছনের ইতিহাস গবেষণা করার আগে তার পিছনের ইতিহাস নিয়ে একটু আলোচনা করি। সেটা হইলো নারী শিশু আইনের 4-1, 4-2 ক খ, 4-3, 4-4, 7, 8, 9, 1, 2, 3, 4 ক খ, 9 5, তারপরে 9 ক, 10, 11 ক খ গ, 12, 13 1 2 3, 14 1 2, 15 16, 17 1 2, 18 1 ক খ, 18 2, 18 3, 18 4 ক খ, 18 5, 18 6, 18 7, 18 8, 18 9, 19 1 2 3 4, 20 1 2 3 4 5 6 7 8, 21 1 2, 22 1 2 3, 23, 24 1 2 3, 27, 1 2 3, 28, 29, 30, 31, 32, 32 1 2 3 আর 32 ক। এই হলো মূলত আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনের পড়া ছিল ধারা। এর ভিতরে বেশি গুরুত্বপূর্ণ যদি যাই, আমরা 18তে 6 পর্যন্ত পেয়েছিলাম আমরা তদন্ত সময়সীমা। 7-এ বলা ছিল আসামির সাক্ষী করা যাবে, আমি একটু শর্ট করে বলি। 8-এ বলা ছিল গুরুত্বপূর্ণ আলামত বা সাক্ষী বাদ দিলে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা। 9-এ পেয়েছি হইলো আমরা ওই যে তার মতামতের উপর ভিত্তি করে আবেদন করলে মামলা যাই আছে তাকে পরিবর্তন করা যাবে। আমরা যদি 19-এর 1 2 3-এ চাই তাহলে যেগুলো বলা আছে নারী শিশু ট্রাইব্যুনাল আদালত অভিযোগটা আমলে নিবে। 2-এ বলা আছে মূল আসামিকে ছাড়া যাবে না। 3-এ বলা আছে বিভিন্ন ঝামেলায় ছাড়া দেওয়া যাবে। 4-এ বলা আছে মূল আসামি ব্যতীত অন্যদেরকেও ছেড়ে দেওয়া যাবে। 19-এ গেল 20-এর 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত যদি আমরা যাই, 20-এর 1-এ বলা আছে নারী শিশু ট্রাইব্যুনালে বিচার হবে। সাইফুল ভাই নতুন জয়েন করেছেন। আজকে আপনার জন্য বিষয়গুলো একটু অন্যরকম মনে হবে, নতুন তো পুরাতন পড়া আপনার বুঝতে কষ্ট হবে, অথবা আমার মুখের ভাষা সম্পর্কে আপনার একটু বুঝতে কষ্ট হবে। যারা পুরাতন তারা বুঝতে বুঝতে এখন এক্সপার্ট হয়ে গেছে, তারা আমি কি বলি তারা এখন বুঝে। আচ্ছা, 20-এর 1-এ বলা আছে নারী শিশু ট্রাইব্যুনালে বিচার হবে। 2-এ বলা আছে একটানা বিচার চলবে। 3-এ বলা আছে 180 দিনের মধ্যে। 4-এ বলা আছে এর ভিতরে না হলে মূল আসামিকে মুক্তি। 5-এ বলা আছে নতুন সাক্ষী যায় না, নতুন পুরাতন সাক্ষী যাদের না আছে তাদের আর দরকার নাই। 6-এ বলা আছে রুদ্ধদ্বার কক্ষে। 7-এ বলা আছে যদি শিশু হয় তাহলে শিশু আইন অনুসরণ করে। 8-এ বলা আছে তার মতামত ভিত্তি করে তার নিরাপত্তার ব্যবস্থা করা যাবে। 21-এর 1 2 মিলিয়ে মূলত আসামির অনুপস্থিতিতে বিচার।
22-1-2-3 মিলে হলো তার জবানবন্দি গ্রহণ করার পদ্ধতি। 23 বলা আছে বিভিন্ন রাসায়নিক পরীক্ষক মানে বিশেষজ্ঞ যারা আছে তারা। 24-1-2-3 মিলে সমনজারি পদ্ধতি। 27-1-2-3 মিলে মূলত কোথায় আসামি, কোথায় মামলা হবে, কোথায় চার্জশিট হবে, একাধিক মামলা করা যাবে কিনা, এক অপরাধ তদন্ত করতে গিয়ে অন্য আইনের অপরাধ আসলে সেই বিষয়ে চার্জশিট দেওয়া যাবে কিনা, সবগুলোর উত্তর হলো হ্যাঁ দেওয়া যাবে। এরপরে 28 বলা আছে আপিল করতে হবে 60 দিনের মধ্যে। 29 বলা আছে যে মৃত্যুদণ্ড দিলে 374 ধারা মোতাবেক হাইকোর্টের অনুমতি নিতে হবে। 30 সহযোগী। 31 হলো নিরাপত্তার হেফাজতের আদেশ দিবে। 32 বলা আছে অবশ্যই সরকারি হাসপাতালে চিকিৎসা করাবে। আর 32-1 আর কি 2 বলা আছে ডাক্তারদের গাফিলতি হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। আর না 2 বলা আছে ডাক্তারদের দায়িত্ব কর্তব্য। প্রথম হলো হাসপাতালে নিতে হবে। 2 ডাক্তারদের দায়িত্ব কর্তব্য, তারা চিকিৎসা দিবে, সার্টিফিকেট দিবে, থানা পুলিশকে জানাবে। 3 তারা সমস্যা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। আর 32 কইলে আপনার অনুমতি থাকুক বা না থাকুক, যদি ডিএনএ টেস্ট করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডিএনএ টেস্ট করানো যাবে। এই হলো আমাদের মূলত বেচা বিক্রি ছিল। এতটুকু কি সবাই বুঝতে পারছি? আমি যে কথাগুলো স্পিডে বলেছি এটা কি আপনারা বুঝতে পেরেছেন? কথা কি বোঝা যায়? MH মিরাজ হোসাইন বলছে স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি মিরাজ ভোলা থেকে জয়েন করেছি এবং আমি কমেন্ট করেছিলাম, আমার নামটা কখনো বলা হয় নাই। জনাব মিরাজুল হোসাইন বিপিএম, পিপিএম, এনডিসি, আরসিপি, এফসিপিএস তোমার নামটা উচ্চারণ করেছি এবং তোমার নামটা সবসময় উচ্চারণ করব, এটা নিয়ে দুঃখ পাওয়ার মতো কিছু নাই। যদি তুমি কমেন্টস করে থাকো আর তোমার নামটা যদি উচ্চারণ করে না থাকি তাহলে আমি সবার সামনে প্রকাশ্যে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাল্লাহ তোমার নামটা এরপর থেকে আমরা উচ্চারণ করতে চেষ্টা করব। আচ্ছা, আমি যা বলি আপনারা মোটামুটি টাচে থাকলে হবে। আচ্ছা, এখন আরেকটা কথা বলি। এই যে আমি যাই বলি আপনাদের ব্রেনটা মূলত ওই জায়গায় তো কাজ করে, মনে হয় ওই জায়গায় তো কাজ করে। আচ্ছা, যদি আমরা একটু সড়ক পরিবহনের দিকে আমরা একটু তাকাই তাহলে আমরা একটু দেখি 4-1-2 আছে, 5 আছে, 6-1-2-3, 4-5, 7, 8-1-2, 9-1-2-3, 10-1-2-3, 11, 12, 13-1-2, 14, 15, 16, 17, 18, 19, 20, 21-1-2-3। তারপর চলে যায় 23, 24, 25, 26, 27, 27 নাই, 25, 26, তারপর 28, তারপর 29, তারপরে 30, তারপরে 31, তারপরে 32-1-2, 33, 34, 35, 36, 37-1-2, 38-3, 39-1-2, 40, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 60, 62। এই ছিল আমাদের বেচা বিক্রি। 50-এর ভিতরে 1-2 আছে। এরপরে 66 থেকে শুরু করে আমরা এদিক দিয়ে এক টানা যদি চলে যাই আমরা 92-1 পর্যন্ত। তারপর আমরা পড়েছিলাম 98, 99, 100, 101, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 1, 2, 15, 16, 119, 20, 124। এই ছিল আমাদের সড়ক পরিবহন আইন। আর যৌতুক আইনে পড়েছিল আমরা যৌতুক নিরোধ আইন 2017 না 2018, একটু কমেন্ট করেন তো। যৌতুক নিরোধ আইন এটা কি 2017 নাকি 2018, এই একটা বিষয়। তারপর আমরা চলে যাই 2-এর খতে বলা আছে যৌতুক কাকে বলে, 3-এ বলা আছে যৌতুক কেউ যদি দাবি করে, 4-এ বলা আছে যৌতুক দিলে অথবা নিলে, 5-এ বলা আছে যৌতুক সংক্রান্ত সকল দলিল পত্র, আর 6-এ বলা আছে যদি কেউ মিথ্যা মামলা রুজু করে। ভালো লাগতেছে? কথা বলেন, ভালো লাগতেছে? অনলাইনে পড়ানোর একটাই মজা আছে, সেটা হলো মানে লুঙ্গি পড়া থাকলেও কেউ দেখে না, গেঞ্জি যদি অর্ধেক পরে থাকে তাও কেউ দেখে না। এই একটা সুবিধা অনলাইনে আছে। আপনারা যদি পিকে সিনেমা দেখে থাকেন তাহলে দেখবেন পিকে সিনেমায় যে নিউজ প্রেজেন্টার থাকে সে কিন্তু ট্রাউজার পরে উপরে দিয়ে কোট টাই পরে সে কিন্তু নিউজ প্রেজেন্টার হিসাবে সে আসে। আচ্ছা, এই গেল যৌতুক আইন নিয়ে। আমরা সকালবেলা আমাদের মনে হয় নারী শিশু শেষ হয়ে গিয়েছিল, তারপরে নতুন কোনো আইন পড়ায়নি। যদি আল্লাহ সবকিছু ঠিকঠাক থাকে আমরা দেখি কালকে সকালে পড়াবো। অনেক রেস্ট গেছে, কালকে সকালে দেখি পড়াবো। কালকে চেষ্টা করবো পড়াইতে, আমি মেসেজ দিব একটু পরে। আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের মাদকের কি অবস্থা একটু দেখি, মাদকটি কি অবস্থা আমরা পারি কিনা। আমি বারবার একটা কথা বলি আপনাদেরকে, তাকে আপনি একটু শুনেন। আপনি ফৌজদারি কার্যবিধি আইন, পেনাল কোড, সাক্ষ্য আইন, পুলিশ আইন,
ফৌজদারি কার্যবিধি, পেনাল কোড, সাক্ষ্য আইন, পুলিশ আইন যদিও পড়ায় নাই, এগুলো তো আপনি কখনো আটকাবেন না। আপনি আটকাবেন 3 জায়গায়। আমি 2024 সালের এপ্রিল মাসের আজকে 28 তারিখ বলে দিলাম, আপনি যদি পরীক্ষা হলে গেলে যদি আপনি আটকাবেন, হয় আপনি নারী শিশু আইনের প্রশ্নে আটকানোর কথা না, আমি ক্লিয়ার পড়িয়ে দিয়েছি, একটা ধারা আমি বাদ দিই না নারী শিশু আইনের। আপনারা দেখেছেন কিনা জানি না, নারী শিশু 25 আর 26-এর 2টা ধারা আমি পড়াই না। 2টা হলো এটা একটা হলো ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে কার্যক্রম হবে, আর 26-এ বলা আছে কারা কারা বিচারক হিসেবে দায়িত্বে থাকবেন, আমাদের দরকার নাই। এই হিসাবে নারী শিশুতে আপনারা আটকাবেন না। তাহলে এখন আপনারা আটকাবেন কোথায়? পিআরবি আপনারা যা পড়িয়েছি এর ভিতরে আপনারা আটকে যাবেন যদি না পড়েন ভালো করে। আপনারা আটকাবেন পিআরবিতে, আপনারা আটকাবেন মাদক দ্রব্যে, ঠিক আছে? পেনাল কোড, সাক্ষ্য আইন, পুলিশ আইন, এরপরে ফৌজদারি কার্যবিধি, এগুলো আমার পোলাপাইন কাউকে আটকানো যাবে না, এগুলো ওরা পারবে। আচ্ছা, এখন আমরা পড়ায় চলে আসি। আসসালামু আলাইকুম স্যার, আজ ক্লাস করতে পারছি না। দিনাজপুরের বিরল থানা নির্বাচন উপলক্ষে আমি আজকে সারাদিন নির্বাচনের কাজে ছিলাম, একটু আগে আসছি। আচ্ছা, পড়াই এবার মূল পড়া আসি। মাদক একটু ঢুকে আমরা দেখি মাদকের কি অবস্থা। আমরা প্রত্যেকটা ধারা, প্রত্যেকটা আইন বুঝবো। পড়া ভুলে যান, কোনো সমস্যা নাই। কোন ধারায় কি আছে ধারা ভুলে যান, কোনো সমস্যা নাই, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমি কি পড়েছি এটা কিন্তু একটু ক্লিয়ার ভাবে বুঝবেন। আচ্ছা, এখন আমরা চলে যাই মাদকের কি অবস্থা। ওই যে এই একটা কমেন্টস খুব ভালো লাগছে, মিজানুর রহমান মিজান খুব ভালো কমেন্টস করেছে। 2024 সালে পুরো এপ্রিল মাসের মধ্যে এই একটা কমেন্টস খুব ভালো লাগছে। মিজান, আপনি এই পুরো বছর আমি যত ছাত্রদেরকে পড়াই সবচেয়ে বেস্ট কমেন্ট আপনি আজকে করেছেন। সে বলেছে, স্যার নারী শিশুকে আটকাবো না স্যার ইনশাল্লাহ, মানে ওর কনফিডেন্ট লেভেল খুবই ভালো। ও বলছে নারী শিশুতে আমরা আটকাবো না বা আমাদের আটকানোর সুযোগ নাই। কথা কি বুঝতে পেরেছেন? আমি যখন এএসআই হিসেবে চাকরি করার পর আমাকে ডিএমপি থেকে কোন একটা কারণে বের করে দেওয়া হয়। আমি যখন চট্টগ্রাম রেঞ্জে গিয়ে জয়েন করেছি, আমার কোনো হিল ট্র্যাক্সে পোস্টিং হয় না, আমার চট্টগ্রাম রেঞ্জে পোস্টিং হয়েছে। আমি ডিআইজি অফিসে গিয়ে বলছে কোথায় যাবেন? আমি বলছি হিলে যাবো। বলছে আপনার তো হিলে যাবেন কেন, আপনি অন্য জায়গায় যাইতে পারতেন। আমি বলছি না, আমি হিলে এই কারণে যাব, আমার সাব ইন্সপেক্টর পরীক্ষার বয়স আছে আর 3 মাস। আমি সাব ইন্সপেক্টর পরীক্ষা দিলে আমার 1 থেকে 5-এর মধ্যে আমার সিরিয়াল হবে, আমার হিল খাটা শেষ হয়ে যাবে। গেলাম আমি হিলে যাওয়ার পর আরো সাথে ম্যানেজ তো আপনারা বুঝেন পুলিশের বাসায়। আমি চলে আসলাম র্যাব হেডকোয়ার্টারে ছিলাম 3 মাস, হিলে ছিলাম 1.5 মাস। এর ভিতরে আমি পদোন্নতির পরীক্ষা দিয়ে সারা বাংলাদেশের 3 নম্বর সিরিয়ালে র্যাঙ্ক লাগিয়ে চলে আসছি। কনফিডেন্ট লেভেল একটা মানুষকে যে কোন জায়গায় নিয়ে যায় আপনি কল্পনার বাইরে। আমি নোয়াখালী ট্রেনিং সেন্টারে পরীক্ষা দিয়ে সাথে সাথে বলছি যে আমার টাঙ্গাইলের টিকিট যাওয়া কনফার্ম। মানে নোয়াখালী ট্রেনিং সেন্টার আমার পরীক্ষার খাতা জমা দিয়ে সাথে সাথে বলছি আমার নোয়াখালীর টাঙ্গাইলের টিকিট কনফার্ম। টাঙ্গাইল টিকিট বলতে সাব ইন্সপেক্টর হওয়ার জন্য যারা হয় তাদেরকে 56 দিন ট্রেনিং করায়। আগে তো র্যাঙ্ক দেওয়ার আগে ট্রেনিং করাইতো। আমি বলেছি খাতা জমা দিলাম, আমার টাঙ্গাইলের টিকিট রেডি, মানে লেভেল 1 কমপ্লিট, এখন টাঙ্গাইলের টিকিট রেডি। এরকম একটা কনফিডেন্ট লেভেল থাকতে হবে আপনার। এই যে একটা কমেন্ট করেছে, ও বলছে যে স্যার কোনো সমস্যা নাই, নারী শিশুতে আমরা আটকাবো না। ভালো লাগছে, তার মানে তার কনফিডেন্ট লেভেল খুব ভালো। ও নারী শিশু আইন ধ্বংস করে দিচ্ছে পড়ে, যে একটা আইন বাদ, এটা কমপ্লিট, এটা কোনো ক্যাসাল নাই। এরকম একটা একটা করে আইন ধরবেন, একটা একটা করে ধ্বংস করে দিবেন পড়ে, যে সামনে আপনি বলুন স্যার আসেন, কোন জায়গাতে প্রশ্ন করবেন করেন। এত বছর আপনি শুধু পড়াইছেন আর আমরা পড়ছি, আর আমি এখন পড়ে একবারে এ টু জেড সব শেষ করে দিচ্ছি, লাইন বাই লাইন, একবারে পেজ নাম্বার সহ মুখস্থ আছে আপনার শিটের বা মূল বই আমার একবারে ক্লিয়ার পড়া আছে। আপনি ফিল্ডে আসেন, প্রশ্ন ধরেন, কোন জায়গা দিয়ে ধরেন, কোন জায়গা দিয়ে আটকান। ভাত দে হারামজাদা, নাইলে মানচিত্র চিবিয়ে খাবো, এই কথাটা শুনছেন আপনারা? এই মানচিত্রকে আপনারা দেখেছিলেন? ভাত দে হারামজাদা, নাইলে মানচিত্র চিবিয়ে খাবো, এই কথাটা কি আপনারা শুনেছেন? এরকম বলুন স্যার প্রশ্ন দেন, নাইলে পদোন্নতি দেন, কি দিবেন তাড়াতাড়ি দেন। বহুত কষ্ট করছি, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করতেছি, একটা র্যাঙ্ক লয়ে গেল, আল্লাহ 30 দিন গেল, র্যাঙ্ক করেন, দেন, সব পড়ে শেষ করে দিছি। এখন পরীক্ষা দেন, প্রশ্ন দেন, পরীক্ষা দেই, র্যাঙ্কটা দিয়ে দেন, শেষ। আচ্ছা, এখন আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চলে যাই। মাদকের 9 ধারায় আমরা পড়েছিলাম যে এই অ্যালকোহল ছাড়া অন্যান্য যত মাদক দ্রব্য আছে সেগুলো নিয়ে বলা আছে 9-1-এ, এগুলো আমদানি রপ্তানি সহ। আবার এগুলো তৈরির যে কেমিক্যাল সেগুলো নিয়ে বলা ছিল 9-2-এ।
আর 3-এ বলা ছিল যে এগুলা বিভিন্ন সেবামূলক কাজ, শিল্পে অথবা গবেষণা অথবা ওষুধের কাজে চাইলে আবার করা যাবে। 4-এ বলা ছিল এগুলা ক্ষতিকর দিক সম্পর্কে গায়ে লিখে দেওয়া। 5-এ ছিল ডাক্তারদের বিষয় নিয়ে। 10-এর আগে ছিল যদি আপনার লাইসেন্স পাস বা পারমিট থাকে তাহলে এগুলো আমদানি করতে পারবেন, রপ্তানি, সংরক্ষণ, উৎপাদন সব করা যাবে। আর 10-এর 2-এ বলা ছিল যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিয়ে যেত তাদের বিষয়ে। 11 ক খ গ খুব চমৎকার ভাবে পড়ছিলাম, কারা কারা পারমিট পাবে আর মুসলমানদের ক্ষেত্রে কি শর্ত আছে আমরা জানি। 2-এ বলা ছিল 2 ধরনের জাতি নিয়ে বলছিলাম, আর 3-এ বলেছিলাম কারা কারা কোন জায়গায় বসে খাইতে পারবে। 12-র 1-2 পড়াইছিলাম আমরা ব্যবস্থাপত্র নিয়ে, আর একবারে ব্যবস্থাপত্র ওষুধ একবারে বেশি কিনতে পারবে না মাদক, এটা ছিল 12-র 1-2। 13-তে বলা ছিল 1-2 হলো লাইসেন্সের সে আবেদন করবে একটা নির্ধারিত ফরমে, আর এই আবেদন করার ক্ষেত্রে লাইসেন্সের মেয়াদ কয়দিন থাকবে এটা নিয়ে বলা ছিল 13-র 1-2। 14-র ক খ গ মিলে বলা ছিল কারে কারে এই লাইসেন্সটা দেওয়া যাবে না। 15-র 1-এর ক খ আর 15-র 2 মিলে বলা ছিল লাইসেন্সটা কখন কখন বাতিল হবে। 16-তে আবার বলা ছিল সে যদি মাদক আইনে দোষী হয় তাহলে তারও লাইসেন্স বাতিল হবে। 17-তে বলা আছে শর্ত যদি সে সুন্দরভাবে পালন না করে তাহলে তার এরা সাময়িকভাবে 60 দিনের জন্য স্থগিত রাখতে পারবে। 18-তে বলা ছিল মামায় যদি মাদক আইনে অপরাধে দোষী সাব্যস্ত হয় তাহলে হ্যাঁ যদি অস্ত্রের লাইসেন্স থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, এগুলো বাজেয়াপ্ত হবে। আর যদি এগুলো না থাকে তাহলে সে যদি ভবিষ্যতে এগুলোর জন্য আবেদন করে তাহলে এগুলো তাকে দেওয়া যাবে না। এই ছিল মোটামুটি আমাদের বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য। তাহলে এখন আমরা 19-এ যাব। সবাই কি রেডি? একটু কমেন্ট করেন, সবাই কি একবারে মারাত্মক ভাবে রেডি আছেন? আমি কি শুরু করব? এই যে মেয়েরা আমার কাছে পড়তেছে, এই যে আমার কাছে একটা মেয়ে আছে লিপি, গত বছর পড়ছিল। আরে বাপরে, আমি সকাল 7টায় পড়াইতাম, ঘুমে তুলে দেখতাম ও অনলাইন ক্লাস আছে। 6:30 একবার পড়াইছি, সে অনলাইনে আছে। রাতে 10টায় পড়াইতাম, সে অনলাইনে আছে। এবং সর্বোচ্চ কমেন্টসদারি ব্যক্তি ছিল লিপি। ও কি করলো, না মুক্তি ছিল ওর নাম, মুক্তি কি নাই নামটা ছিল, যাক ভুলে গেছে, চলে গেছে মাথা থেকে। ও কি করলো, অনলি 66 নাম্বার সিরিয়ালে র্যাঙ্ক লাগাইতে, সিরিয়াল হইলো, এখন সে মনে র্যাঙ্ক লাগাইছে নাকি না টাঙ্গাইলে ট্রেনিং করতেছে ও। তাহলে এই যে সে আমার কাছে একটু কষ্ট করে 1 বছর পড়ছে, এখন কিন্তু সে তার নিজের কপালটা নিজে সে নিয়ে চলে গেল টাঙ্গাইলে ট্রেনিং করার জন্য। তার মানে সে তার নিজের উন্নতি করেছে, আমার কিছু না। আচ্ছা আচ্ছা, এখন আমরা রেডি। 19-এর 1, 2, 3। 19-এর 1-এ বলা আছে লাইসেন্স প্রাপ্ত যে দোকানগুলো আছে, অ্যালকোহল বিক্রি যে লাইসেন্স প্রাপ্ত দোকানগুলো আছে, এগুলোর লাইসেন্স দেওয়া হলো মাদকদ্রব্য অধিদপ্তরে যে মহাপরিচালক থাকে সে। এখন এই যে মাদকদ্রব্য অধিদপ্তরে যে মহাপরিচালক আছে তার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি এই লাইসেন্স প্রাপ্ত কোনো মদের বার বা দোকানপাট কেউ বন্ধ রাখতে পারবে না। তবে একমাত্র জেলার মধ্যে চিফ হইল জেলা ম্যাজিস্ট্রেট, মেট্রোর মধ্যে চিফ হইল পুলিশ কমিশনার, চিফ মানে প্রধান। ঠিক আছে, এই চিপ নিয়ে আবার ঝামেলা ফাঁকেন না। আমার অফিসে একটা ছেলে আছে, নাম হলো আলহাজ। ওরা আমি বলছিলাম কালকে যে তুমি নিচে যায় আনারস কিনবা, আনারসের যারা কিনবা তারে বলবা যে এখানে বড় স্যার খাইবো। এ যে কইছে যে তুই বেটা ভালো মতো আনারস কাট, আমাদের অফিসে যে চিপ স্যার আছে হ্যাঁ চিপ স্যারে খাইবো। ওই আনারস ওরা লোক তার চিপ বুঝে নাই, হ্যাঁ মনে করেন নর্মাল একটা আনারস দিয়ে বসে রয়েছে। পরে যা ধরছে, পরে শুনি যে আমি যখন গেছি কয় স্যার হ্যাঁ আমার কইছে চিপ স্যার, আমি তো চিপ বুঝি না, আমার তো বলতে হবে বড় স্যার খাবে, তাহলে আমি ওইভাবে দিতাম। এরকম চিপটা বুঝবেন কোনটা বলতেছি, কারণ অনলাইনে পড়ে অনেক সময় অনেক শব্দ অনলাইনে নেটের কারণে কাটাকাটি ভাষায় আসে, এই জন্য অনেক সময় সঠিকভাবে আপনার কানে পৌঁছায় না। আচ্ছা, তাহলে আবার একটু আসি। তাহলে একটা জেলার মধ্যে প্রধান বা চিফ হইল জেলা ম্যাজিস্ট্রেট, মেট্রোর মধ্যে প্রধান বা চিফ হইল পুলিশ কমিশনার। তাহলে 19-এর 1-এ বলা আছে যে লাইসেন্স প্রাপ্ত কোন বার বা মদের দোকান মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমতি ছাড়া বন্ধ করা যাবে না। তবে পুলিশ কমিশনার বা জেলা ম্যাজিস্ট্রেট যদি আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে জেলার সার্বিক দিক বিবেচনায় এবং তিনি যদি জেলার উন্নতির স্বার্থে, জেলার সবকিছুর স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজন মনে করেন, তাহলে তিনি 30 দিনের জন্য এই লাইসেন্স প্রাপ্ত বার বা মদের দোকান তিনি বন্ধ রাখতে পারবেন। 19-এর 1 ক্লিয়ার।
মানে কথা বলছে যে মূলত মহাপরিচালকের অনুমতি ছাড়া কেউ এই বারগুলা বন্ধ রাখতে পারবে না, তবে জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার সে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে তিনি চাইলে এই 30 দিন পর্যন্ত তিনি এই দোকানটা সাময়িকভাবে বন্ধ রাখতে পারবে। তাহলে এটা কি ক্লিয়ার? তাহলে লাইসেন্স প্রাপ্ত যে মদের বারগুলো আছে এইগুলো সাধারণত বন্ধ রাখতে পারবে না মহাপরিচালকের অনুমতি ছাড়া, তবে জেলা ম্যাজিস্ট্রেট আর পুলিশ কমিশনার যদি আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে সে প্রয়োজন মনে করে তাহলে তিনি এটা সাময়িকভাবে 30 দিনের জন্য বন্ধ রাখতে পারবে। 19-1 এই 19-1 কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমি একটু বলি, আগে ক্লিয়ার বলেন। এই যে 19-1 যে বললো 30 দিনের জন্য সাময়িকভাবে বন্ধ সে রাখছে, এখানে কিন্তু সে মহাপরিচালকের কোনো অনুমতি নেয় নাই। আর আমি এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যতবার মহাপরিচালক বলবো ততবার বুঝবেন যে মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালককে বুঝাইছি। মানে আমি যতবার মহাপরিচালক শব্দটা বলবো ততবার আপনারা বুঝে নিবেন যে আমি মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালকের কথা বলছি। তাহলে এখানে যে 19-1 যে পুলিশ কমিশনার বা জেলা ম্যাজিস্ট্রেট আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে তিনি যে 30 দিনের জন্য এটা সাময়িকভাবে বন্ধ করলো, এখানে সে কি মহাপরিচালকের কাছ থেকে অনুমতি নিয়েছে না অনুমতি ছাড়া? দেখি বলেন তো। সে কি অনুমতি সহ না অনুমতি ছাড়া? অনুমতি ব্যতীত বা অনুমতি নেয় নাই। ভেরি গুড। হ্যাঁ, অনুমতি ছাড়া। এ নেয় নাই, ব্যতীত এই সমস্ত বানান ভুল হইতে পারে, সবসময় সাবলীল বাংলা ভাষায় লিখবেন অনুমতি ছাড়া। তার মানে আমাদের পুলিশ কমিশনার অথবা জেলায় যারা আছেন, জেলার যে ম্যাজিস্ট্রেট আছে তিনি চাইলে মহাপরিচালকের অনুমতি ছাড়া 30 দিনের জন্য এই পানশালা, মদ বা লাইসেন্সপ্রাপ্ত দোকান বা বার তিনি বন্ধ রাখতে পারবে। এটা বলা আছে 30 দিনের জন্য অনুমতি ছাড়া। আর 19-2 বলা আছে তিনি যে 30 দিনের জন্য বন্ধ যেটা রেখেছে এটা যদি তিনি আরো 30 দিন বৃদ্ধি করতে চায়, এইবার তিনি আগে মহাপরিচালকের কাছ থেকে একটা পূর্ব অনুমতি নিতে হবে, নিয়ে তারপর তিনি এটা আরো 30 দিন সময় তিনি বৃদ্ধি করতে পারবে। তার মানে বাংলা লাভ হইল 19-1 যে প্রথম 30 দিন তিনি বন্ধ রাখছেন এটা তিনি আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে করতে পারবেন, এবং এই আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে যদি তিনি আরো 30 দিন সময় বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে মাদক অধিদপ্তর যে মহাপরিচালক আছে তার কাছ থেকে অনুমতি নিয়ে, পূর্বানুমতি মানে আগে থেকে অনুমতি নিয়ে আরো 30 দিন সময় বৃদ্ধি করতে পারবেন। জেলা ম্যাজিস্ট্রেট মানে কি ডিসি? জি জনাব, জেলা ম্যাজিস্ট্রেট মানে ডিসি। তাহলে 19-2 কি বুঝতে পেরেছেন? তাহলে 19-2 বলা আছে পুলিশ কমিশনার বা জেলা ম্যাজিস্ট্রেট উপধারা 1 মোতাবেক যে পানশালা বা দোকানটি তিনি সাময়িকভাবে 30 দিনের জন্য বন্ধ রেখেছেন তা যদি তিনি বৃদ্ধি করতে চান তাহলে মহাপরিচালকের কাছ থেকে পূর্বানুমতি নিয়ে এই সময়টা আরো 30 দিন তিনি বৃদ্ধি করতে পারবে। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার বুঝেন। 19-1 বলা আছে, প্রথমে বলছে মহাপরিচালক ছাড়া কোন ব্যক্তি এই লাইসেন্স প্রাপ্ত বার বা মদের দোকান বা অ্যালকোহল এগুলো যা আছে যেখানে বিক্রি হয় পানশালা এগুলো বন্ধ করতে পারবে না। তবে পুলিশ কমিশনার জেলা ম্যাজিস্ট্রেট চাইলে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে 30 দিন বন্ধ করতে পারবে। আবার 19-2 বলা আছে তিনি যদি এই সময়টা বৃদ্ধি করতে চায় এইবার মহাপরিচালকের কাছ থেকে পূর্বানুমতি নিয়ে এই বন্ধ যেটা সাময়িকভাবে করেছে সেটার টাইম তিনি বৃদ্ধি করে আরো 30 দিন তিনি বাড়াইতে পারবে। 19-1-2 কি একবারে ক্রিস্টাল ক্লিয়ার? মানে একবারে নিখুঁত ভাবে বুঝতে পেরেছেন কিনা? ওই যে নতুন এএসআই সাইফুল জয়েন করেছেন, নতুন এএসআই আবু বকর সিদ্দিক জয়েন করেছেন, এমডি হান্দান সাহেব জয়েন করেছেন, এরপরে আর কে নতুন ওই যে রুবেল যে আমার আছে পুলিশ হেডকোয়ার্টারে, রুবেল যে জয়েন করেছো, তোমরা কি বা এগুলো বুঝতে পেরেছো?
আর যারা আমার পুরাতন ছাত্র যারা আছে ওগুলা পারে, ওগুলার বলে লাভ নাই, ওরা পারবে। ওরা আমার এখন ভাষায় মুখ অভ্যস্ত হয়ে গেছে, ওরা আমার কথাগুলো এখন সহজে বুঝে, ওদের সমস্যা নেই, ওরা পারবে। হ্যাঁ হ্যাঁ, হান্নান চৌধুরী, হ্যাঁ বুঝতে পেরেছো ভাই। বা এই যে হান্নান চৌধুরী বা আবু বকর সিদ্দিকী বা সাইফুল, যাদের নাম বলেছি, এরা মনে হয় বুঝতে পেরেছেন। আর আমি আগে বলি, আমি অনেকের নাম ধরে উচ্চারণ করি, এরা পড়ার স্বার্থে। এখানে সিনিয়র জুনিয়র যদি হিসেব করি, তাহলে এখানে আমার অনেকে বয়সে বড় আছে। এটা আমি যখন ক্লাস শুরু করেছি তখন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই যে শাহ আর না, শাহ না বলতে মৃত্যু মনে হয়, ও তো অসুস্থ ছিল, এখন যা ক্লাস আসছে খুব ভালো লাগছে, ভেরি গুড। ও তো পড়লে খুব ভালো করতো, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। যাই হোক, কি কারণে মাঝখানে ছিল না আল্লাহ ভালো জানে। আচ্ছা, এখন আবার শুরু করি। 19-এর 1-2 ক্লিয়ার। এখন 19-এর 3 একটা ক্লোজ আছে, একবার পড়লে পারবেন। এই যে পুলিশ কমিশনার যে লিখিত আদেশ দিয়ে দোকানগুলো যে বন্ধ করলো, এটার একটা অনুলিপি সে কি করবে, মহাপরিচালকের বরাবর প্রেরণ করবে। কথা কি বুঝতে পেরেছেন? 19-এর 3 এরা আপনারা জানলে জানেন, না জানলে সমস্যা নেই। বাংলা আলাপ হইলো 19-এর 3টা হইলো যে এই যে পুলিশ কমিশনার বা জেলা ম্যাজিস্ট্রেট যে দোকানপাটগুলো সাময়িকভাবে বন্ধ করেছে 1 এবং 2 ধারা মোতাবেক, এটার একটা আদেশটা তিনি একটা আদেশের একটা অনুলিপি মহাপরিচালকের বরাবর প্রেরণ করবে। 19-এর 3-এ শেষ। সামনে খুব দামি দামি পড়া আছে, এটা নিয়ে আর গবেষণা করার দরকার নাই। 19-এর 1-2 মূল ধারা, 3 আমনে পারলেও হবে, না পারলেও হবে। 19-এর বেচা বিক্রি কি কমপ্লিট? 19 কে আমরা পারি? তাহলে একটু বুঝেন আমি কি বলি। আমি একদিন বলেছি, আমার এখানে যদি কেউ কমেন্টস করে, এই কমেন্টস এর উপরে অন্য কেউ কমেন্টস করেন না, কারণ আপনারা যদি এই কমেন্টস এর উপরে আবার কমেন্টস করেন, তাহলে আপনাদের এই লেখাগুলো অনেকে পড়ে, আমার কথার দিকে কেউ মনোযোগ দেয় না। আচ্ছা, ওই যে হাবিবা নামে একটা মেয়ে আছে, ও কি বুঝতে পারছে কি বলছি? আচ্ছা, 19-এর বেচা বিক্রি শেষ। তার মানে আপনি বলতে পারেন যে স্যার আসেন, ফিল্ডে আসেন, 19 নিয়ে কি ধরনের প্রশ্ন করবেন করেন, আমরা 19-এর জন্য প্রস্তুত আছি। এই ধরনের মনোভাব তো সবার আছে নাকি? 19 নিয়ে তো একবারে কাহিনী শেষ। 19-এর বাংলা আলাপ হইল, প্রথম 19-এর 1-এ বলা আছে যে মাদকদ্রব্য অধিদপ্তর যে মহাপরিচালক আছে, এই ভদ্রলোক ছাড়া কেউ লাইসেন্স প্রাপ্ত দোকানগুলা বন্ধ করতে পারবে না। তবে পুলিশ কমিশনার আর জেলা ম্যাজিস্ট্রেট তারা যদি চায়, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই দোকানগুলো তারা সাময়িকভাবে 30 দিনের জন্য বন্ধ করতে পারবে, কারো অনুমতি লাগবে না। 19-এর 1। আর 19-এর 2-এ বলা আছে, এই সময়টা সে যদি আবার বৃদ্ধি করতে চায়, এইবার মাদকদ্রব্য অধিদপ্তরের যে মহাপরিচালক আছে তার পূর্বানুমতি নিয়ে তিনি এই সময়টা আরো 30 দিন পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। আর 19-এর 3-এ বলা আছে, এই যে উপধারা 1 আর 2 মোতাবেক যে দোকানপাটগুলো বন্ধ করেছে, অবশ্যই একটা লিখিত আদেশ হয়েছে, এই আদেশের একটা অনুলিপি মহাপরিচালকের বরাবর প্রেরণ করতে হবে। শেষ। তাহলে 19 নিয়ে আমাদের বেচা বিক্রি কমপ্লিট। এখন আমরা 20-এ চলে যাব। 20 আরো সুন্দর এবং আরো চমৎকার একটা পড়া। আচ্ছা, এখন 20-এর হলো ক খ গ। তাহলে ক খ গ নিয়ে আমরা ইতিপূর্বে কোন কোন ধারায় পেয়েছি দেখি বলেন তো। এই যে মাদকদ্রব্য যে আমরা 19 পর্যন্ত পড়লাম, এর ভিতরে ক খ গ এটা নিয়ে আমরা কোন কোন ধারায় পেয়েছি একটু বলতে পারবেন কেউ? ক্যারে আমরা কি 14 আগে আরেকটা ধারা পাইছি না? 14 আগে আরেকটা ধারা আছে কিনা? ও আর নাই, 14ই তো, দুঃখিত, 14, ভেরি গুড। তাহলে 14-র ক খ গ পাইলাম, আর এখন পাইলাম 20-এর ক খ গ। 20 খুবই গুরুত্বপূর্ণ এবং খুব চমৎকার একটা ধারা, একবার বললেই পারবেন। ও আরেকটা মজার তথ্য দেয়, সেটা হইলো এই আমরা 25-26 পর্যন্ত ক্লোজ আছে, এরপরে যদি 37-এ ক্লোজ আর 39-এ ক্লোজ, এছাড়া আর কোনো ক্লোজ নাই, বাকি সব সিঙ্গেল সিঙ্গেল ধারা, ওগুলো একবার বললেই পারবেন। মাদকদ্রব্যটা মূলত হইলো 39 পর্যন্ত মেইন, 62টা ধারা আছে, 62টা 66টা ধারা আছে, ওগুলো একবার বললেই পারবেন। আচ্ছা, না 15-র 1 হলো মূল ক্লোজ, 1-এর ভিতরে কখ। আচ্ছা, 14 আর 20। এখন একটু আসি,
যদি আমরা একবারে কল্পনা করি, আগে বুঝেন, একটা অ্যালকোহল বা একটা মাদক বা একটা মদ বা অ্যালকোহল যেগুলো আছে, যেগুলো দোকানে বিক্রি হয়, এগুলো কি দোকানে বিক্রি হওয়ার আগে কি গুদামে সংরক্ষণ হয়, নাকি দোকানে বেচার পরে গুদামে সংরক্ষিত হয়? নিয়ম তো হইলো মনে হয় আগে গুদাম, আরেকটু বলি, এই যে অ্যালকোহল গুলো আছে, এগুলো কি আগে উৎপাদন হয়ে কারখানায় সংরক্ষিত হয়, না আগে ডাইরেক্ট সরাসরি পানচালায় চলে আসে? কোনটাতে আসে আগে? দোকানে বিক্রির উদ্দেশ্যে আগে আসে, না আগে কারখানায় তৈরি হয়ে সেখানে গুদামে সংরক্ষিত হয়, এর পরের স্টেপে হইলো আপনার গুদামে দোকানে এবং পানশালায় আসে? কোনটা? মানে আমি বাংলা আলাপটা বুঝাইতে চাইছি 20 ক এবং খ নিয়া। 20 কতে বলা আছে কারখানা এবং গুদাম, খতে বলা আছে দোকানপাট। তাহলে কারখানা গুদাম আগে না দোকানপাটটা আগে? আমি এটা বুঝাতে চাইছি, মূলত এটা বুঝাতে চাইছি, কারণ আমার এই শব্দগুলোর সাথে আপনারা আগে থেকে পরিচিত, তো এই জন্য সমস্যা হওয়ার কথা না। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি কারখানা আর গুদাম দুইটা একসাথে। এই কারখানা উৎপাদিত হয়ে গুদামে সংরক্ষিত হয়, এটা হলো 20 ক। আর দোকানপাট নিয়ে বলা আছে 20 খ। তাহলে কোনটা আগে? আগে হলো কারখানা এবং গুদাম, ক আগে, তারপরে হইলো খ, দোকানপাট হইলো পরে। বুঝতে পারছেন না? গুদাম, কারখানা আর গুদাম এই দুইটা একসাথে যদি আমরা ধরি, তাহলে কারখানায় উৎপাদিত হয়ে দোকানে সংরক্ষিত হয়, এই দুইটা মিলে একটা। তাহলে আগে গুদাম, কারখানা গুদাম হইলো আগে, কারখানা গুদাম একসাথে শব্দটা ব্যবহার করেন, কারখানা গুদাম হইলো আগে, দোকানপাট হইলো পরে। আচ্ছা, তাহলে আমি এখন পড়ায় ঢুকি, আপনারা পারবেন। কনসেপ্টটা ক্লিয়ার কিনা? 20 ক আর খ, গ আপনারা একবার বললেই পারবেন। ক আর খ এর কনসেপ্ট ক্লিয়ার কিনা? তাহলে 20 কতে কি কারখানা গুদাম না দোকানপাট? অথবা আপনারা ক আর খ দুটো একটু লিখে দেন, কতে লিখে দেন কারখানা গুদাম, খতে লিখে দেন দোকানপাট, তাহলে আমি ক্লিয়ার হয়ে যাব। আর নতুন যারা আছে তারা মনে হয় আমার এই শব্দগুলোর সাথে একটু পরিচিত হইতে পেরেছেন। আমি যখন পড়াই তখন আমি এই কিছু কিছু বিষয় আমরা একটু ক্লিয়ার করে নিই। আগে ক আগে, খ হইলো পরে। যেহেতু ক আগে, কারখানা আর গুদাম এই জন্য আগে, কারণ এখানে জিনিসটাকে তৈরি হয় তারপরে গুদামে সংরক্ষিত হয়, এটা হলো আগে। এরপরে না দোকানে আসে। তাহলে আপনারা সুন্দর করে এইভাবে লেখেন, 20 ক, 20 ব্র্যাকেটে ক কারখানা গুদাম, 20 ব্র্যাকেটে খ লিখবেন দোকানপাট বা পানশালা। আপনারা একটু ধারা সহ লেখেন। আল্লাহ রে আল্লাহ, কখ বলছে ডাইরেক্ট কখ লিখে ফেলছে, ধারাটা লেখেন, ধারাটা সহ লেখেন। 20 সামনে ব্র্যাকেটের ভিতরে ক, মানে 20 ক কারখানা ও গুদাম, 20 খ দোকানপাট। এই যে তন্নিমা আক্তার লিমা, একটা মেয়ে খুব সুন্দর করে লিখছে, ও 20 ক দিয়ে লেখছে কারখানা গুদাম, 20 খতে লেখছে দোকানপাট। মাহমুদুল হাসান, বিশ্বজিৎ বড়ুয়া, এরপরে হাবিবা ইসলাম, হ্যাঁ ওরা লেখছে। আচ্ছা, এই গেল একটা। তাহলে 20 ক আর 20 খ। ও আরেকটু কথা বলি, আপনারা অনেকেই কিন্তু আমাকে সম্মানের জন্য ফোন করে বলে যে স্যার 500 টাকা সম্মানী দেয় স্যার, খুব সমস্যা আছি। তখন আমি লজ্জা শরম ত্যাগ করে না করতে পারি না। যেহেতু আমি সকালে পড়াই, রাত্রে পড়াই, 2 বেলা পড়াই একই লোকেরে, আবার ইমিডিয়েট আর একবার পড়াবো। যদি 3 বার পড়ানোর পর আপনি যদি আমাকে এই আবদারটা করেন, তাহলে এটা আমার জন্য খুবই দুঃখজনক। আর ঈদ উপলক্ষে আমি অনেকের নাম ঘোষণা করি নাই, ঈদ উপলক্ষে অনেকে সম্মানী পরিশোধ করে নাই, আমি কিছু বলি নাই। যারা পেন্ডিং ছিল, বাকি ছিল, তারা এই গত মাসের সম্মানী সহ কিন্তু পরিশোধ করতে হবে। আর কোনোভাবেই 700 টাকার কম কোনো সম্মানী আর গ্রহণযোগ্য হবে না। এই মেসেজটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেন, কারণ আমার যেই কজন সলিড লোক পড়ে, আমি এই কজনকে নিয়েই আমি আমার সামনের দিকে অগ্রসর হব। বাকি লোকেরা আমি সামনের মাসের 5 তারিখে একবারে ডিলিট করে দিয়ে ব্যান করে দিব, যেন তারা আমাকে খুঁজে না পায়। কারণ আমার সকল গোপনীয়তা 5 তারিখের পরে, আমি যেহেতু ওদেরকে প্রশ্ন পড়াবো, গোপনীয়তা শুরু হবে।
এই কারণে আমি তাদেরকে বাদ দিয়ে ভ্যান করে দিব, যে তারা আমাকে কোনোভাবে অনলাইনে আর খুঁজে না পায়। আচ্ছা, তাহলে এবার আসি, এবার 20-এর বাংলা আলাপটা কি, পুরা 20-এর ক খ মিলে বাংলা আলাপটা একটু আসি। পুরো 20-এর ক খ গ এই 3টা বিষয়ের বাংলা আলাপ হইল, যদি কোনো কারখানায় কি হয়, অ্যালকোহল তৈরি হয়, এই অ্যালকোহলটা কোথায় সংরক্ষিত থাকে, গুদামে থাকে। আবার এই অ্যালকোহলটা কোথায় থাকে, বিক্রির জন্য দোকানে থাকে। তাহলে এই যে জায়গাগুলোর কথা বলছি, কারখানা অথবা গুদাম অথবা দোকানপাট অথবা পানশালা যেগুলো আছে, এগুলোতে মাদকদ্রব্য অধিদপ্তরের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, বলছি মাদকদ্রব্য অধিদপ্তরের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি অথবা সরকারের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি অথবা পুলিশের সাব ইন্সপেক্টরের নিম্নে নহে, এই ধরনের অফিসাররা এই সমস্ত জায়গায় প্রবেশ করতে পারবে এবং সেখানে কি আছে না আছে সেগুলো দেখার জন্য তারা পরিদর্শন করতে পারবে। দুইটা বিষয়, একটা হলো এই সমস্ত জায়গায় তারা বিনা পরোয়ানায় ঢুকতে পারবে, কথা কি বুঝতে পারছেন? এখানে তারা কি করতে পারবে, প্রবেশ করতে পারবে, প্রবেশ করার পর সেখানে কি আছে না আছে এগুলো তারা দেখে আবার পরিদর্শন করতে পারবে। 20-এর ক, এটা কি ক্লিয়ার? যে এগুলো কিন্তু লাইসেন্স প্রাপ্ত বারের কথা বলা আছে, মানে ধরেন না কেরু কোম্পানি, বাংলাদেশের যে কেরু আছে তাদের লাইসেন্স আছে, তাদের কারখানা আছে, গুদাম আছে। এই কেরু কোম্পানি যেহেতু লাইসেন্স প্রাপ্ত, এদের যে কারখানা বা গুদাম আছে, এইখানে মাদকদ্রব্য অধিদপ্তরের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি অথবা পুলিশের সাব ইন্সপেক্টর উপরে পদের পুলিশ অফিসার সেখানে পরিদর্শন করতে পারবে এবং সেখানে আগে প্রবেশ করতে পারবে এবং তাতে কি আছে না আছে সেগুলো সে পরিদর্শন করতে পারবে। বুঝতে পারছেন? এটা লাইসেন্স প্রাপ্ত কারখানায় সমস্যা নাই, কিন্তু সেখানে সে প্রবেশ করার ক্ষমতাও আছে, আবার সেখানে সে পরিদর্শন করার ক্ষমতাও তার আছে। তাহলে কারখানা বা গুদাম পরিদর্শন হইল 20-এর ক, প্রবেশ এবং পরিদর্শন দুইটা। এখানে কনসেপ্ট কিন্তু দুইটা, কারণ অনেক সময় প্রবেশ করতে দেয় না, গেটে আটকে দেয় যে কেন ভিতরে ঢুকবেন, আবার ভিতরে ঢুকছে কেন আপনি কার্টুন দেখবেন। তাহলে দুইটা কনসেপ্ট, এটা বাস্তবতার সাথে মিলান। তাহলে সে ওখানে প্রবেশও করতে পারবে, পরিদর্শনও করতে পারবে। কোথায়? লাইসেন্স প্রাপ্ত কারখানা বা গুদামে। গুদাম বলতে কি বোঝায়? ধরেন বিদেশ থেকে কিছু বিদেশি মদ আমদানি করা হয়েছে, তাদের আমদানি করার লাইসেন্স আছে, পাস আছে, আনার পর তারা যেখানে সংরক্ষণ করেছে তারা বলতে পারে আমাদের কাগজপত্র আছে, আপনি কেন ভিতরে ঢুকবেন, আপনি কেন পরিদর্শন করবেন, আমরা তো আপনাদের কাগজপত্র দেখিয়েছি। না, অসম্ভব, হবে না। সেখানে প্রবেশ করাও যাবে, পরিদর্শনও করা যাবে। 20-এর ক। আর 20-এর খতে বলা আছে লাইসেন্স প্রাপ্ত কোনো বারে অথবা লাইসেন্স প্রাপ্ত কোনো দোকানে অথবা লাইসেন্স প্রাপ্ত কোনো পানশালায় সেখানেও বিনা পরোয়ানায় প্রবেশ করা যাবে এবং সেখানে প্রবেশ করে সেখানেও পরিদর্শন করা যাবে। তাহলে 20-এর ক আর খ এই দুটা কনসেপ্ট কি ক্লিয়ার? আপনারা এটা মনে করেন যে বাংলাদেশের কেরু কোম্পানি আছে মদ তৈরি করার জন্য, যেহেতু তাদের লাইসেন্স আছে, অতএব ড্যাম কেয়ারফুল, আমরা লাইসেন্স যেহেতু পেয়েছি অতএব এখানে আমরা আর কোনো ঢুকতে পারবো না। আপনি কেন ঢুকবেন? এরা সরকারি প্রাপ্ত প্রতিষ্ঠান, আপনি ঢুকতে পারবেন না। অথবা আমাদের যে বার আছে, মদের বার বা দোকান বা পানশালা বা যেগুলো আছে এগুলোতে লাইসেন্স আছে, আপনি কেন ঢুকবেন? অসম্ভব। অবশ্যই ঢুকতে পারবে, প্রবেশও করতে পারবে, পরিদর্শনও করতে পারবে। কারখানা গুদাম পরিদর্শন হলো 20-এর ক, পানশালা দোকানপাট পরিদর্শন হলো 20-এর খ। আচ্ছা, এখন হলো 20-এর গরুর গ। 20-এর গরুর গতে বলা আছে এই যে উপধারা ক আর খ মোতাবেক যে পরিদর্শন করা হয়েছে, এই পরিদর্শন করার পর সেখান যদি জব্দ করার মতো কোনো জিনিসপত্র পাওয়া যায়, আটক করার মতো কোনো জিনিসপত্র পাওয়া যায়, যেরকম ধরেন কেরু কোম্পানিকে বলেছে যে আপনারা 20% বা 16% বেশি অ্যালকোহল দেওয়া যাবে না। যেমন ব্ল্যাক লেভেল, হলিন্ডিয়াতে কম থাকে, ব্ল্যাক লেভেলে সবচেয়ে বেশি থাকে 16% অ্যালকোহল, তারপরে 44% পর্যন্ত দেওয়ার বাংলাদেশ সরকারের নিয়ম আছে। এর বেশি যদি আপনারা দেন
তাহলে এটা অবশ্যই জব্দ করার মতো জিনিসপত্র হইল। এজন্য বিশের গরুর গতে বলা আছে উপধারা ক আর খ মোতাবেক পরিদর্শন করার পর সেখানে যদি জব্দ করার মতো বাজেয়াপ্ত করার মতো যদি কোনো মাদক বা অ্যালকোহল পাওয়া যায় তাহলে সেগুলো জব্দ করা যাবে, আটক করা যাবে। বিশের গরুর গ ক্লিয়ার? তাহলে ক আর খতে শুধু ঢুকছি আর দেখছি, আর জিনিসপত্র আটক করছিল গরুর গতে। ক্লাস কি ভালো লাগে না বেশি কঠিন? ক্লাস কি ভালো লাগে ঠিক আছে নাকি বেশি জটিল? দুইটা ধারা কিন্তু একবার খুবই গুরুত্বপূর্ণ এবং ভিআইপি মানের ধারা। ও 19 আর 20 কিন্তু আমি ভিআইপি দিলাম আর কি ভিআইপি তকমা দিলাম। 18 ধারা, 19 ধারা, 20 ধারা, 11 ধারা, 12 ধারা। 11, 12, 18, 19, 20, 21 এগুলো হইলো তকমা দিলাম ধারাগুলাতে। একজন বলছে স্যার কালকেরটা একটু কঠিন ছিল, আজকেরটা সমস্যা নাই, কালকেরটা কঠিন এটা বলা যাবে না। এই কমেন্টসটা করলে যারা এগুলো নিয়ে পড়তো তাদের মনোবল নষ্ট হয়ে যায়। তারা মনে করে যে না, ওরা যেহেতু ওই লোক বলছে কঠিন তার মানে আমার দিয়ে হবে না, আমি আর পড়বো না। এখানে কখনো নেগেটিভ কোনো কমেন্ট করা যাবে না। তাহলে আমি বললাম ভিআইপি তকমা দিয়েছি, গুরুত্বপূর্ণ ধারার তকমা দিয়েছি। 11-র 1, 2, 3, 12-র 1, 2, 18, 19-এর 1, 2, 3, 20-এর ক খ গ। জরিফ হোসেন বলছে 20-এর গটা যদি একটু বলতেন। 20-এর গতে বলা আছে উপধারা ক আর খ মোতাবেক যে সকল জায়গায় পরিদর্শন করা হয়েছে, এই পরিদর্শন করে যদি কোনো বাজেয়াপ্ত করার মতো, জব্দ করার মতো যদি কোনো জিনিসপত্র বস্তু পাওয়া যায় তাহলে সেগুলো আটক বা জব্দ করা যাবে। একবার বাংলা পান্তাবাতের মতো পড়া। ওই যে নতুন যারা জয়েন করেছেন আবু বকর সিদ্দিক অথবা সাইফুল ইসলাম বা এই আমাদের এমডি হান্নান চৌধুরী অথবা ওই যে আর কে আছে, একটা মেয়ে জয়েন করেছে শান্তা ইসলাম নামে, আবার আরেকটা মেয়ে জয়েন করেছে বান্দরবান থেকে সোহাগ গাজী বলছিল, ভুলে গিয়েছি নামটা। এই যে এরা কোথায়? এরা তো কি কমেন্ট করে না কেন? নতুন যারা আছে, আমার এই পুরাতন গুলো কোনো সমস্যা নাই, এগুলো আমার লাইনে চলে আসছে, ওগুলো মোটামুটি আমার মস্তিষ্কে সেট হয়ে গেছে। ওরা এখন আমার কথাবার্তা বুঝে, ওদের সমস্যা নাই। এদেরকে তো একটু বুঝাইতে হবে, ডাকতে হবে। ওদেরকে না ডাকলে ওদের কোনো দুঃখ নাই। তাহলে এটা কি ক্লিয়ার? 20-এর ক খ আমরা পারি, আমরা কি 21-এ যাবো? আচ্ছা, এখন আমরা পড়ব 21-এর ক আর খ। বিনা পরোয়ানায় গ্রেপ্তার, মাদক আটক, গাড়ি আটক, যত আটক আছে সব হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 21 ধারায়। আচ্ছা, এখন সবচেয়ে হাই ভোল্টেজ ধারা হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 21 ধারা। এখন 21 ধারাটা কোথায় কোথায় প্রয়োগ হবে এটা আমি আগে একটু বলি। 21 ধারাটা প্রয়োগ হবে প্রকাশ্য স্থানে। আমি বলি একটু শুনেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনটা নিয়ে কিন্তু কাহিনী আছে। প্রকাশ্য স্থান বলতে আপনারা কি বুঝছেন আমাকে বলেন। আমি আগে বলে দেই, 21 ধারাতে যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার শব্দটা আছে, এই 21 ধারাটা প্রয়োগ হবে হইল আপনার প্রকাশ্য স্থানে আর হইল যানবাহনে। কথা বুঝেন? 21 ধারা প্রয়োগ হবে প্রকাশ্য স্থানে আর হইল যানবাহনে। বাড়ির ভিতরে যদি কাউকে গ্রেপ্তার করা হয়, তল্লাশি করা হয় বা করা হয়, মাদক আটক করা হয়, সেটা হবে 23 ধারায়। এই দুটো কনসেপ্ট ক্লিয়ার কিনা? প্রকাশ্য স্থানে, রাস্তাঘাটে, খোলামেলা মাঠে, বস্তিতে, চিপা চাপায়, বাইরে, সোজা কথা যেখানে আসামি দৌড় দিয়ে যাইতে পারে, এই সমস্ত জায়গায় আর হলো যানবাহনে। এই দুই জায়গায় গ্রেপ্তার করবেন হইলো 21-এ।
বাসা বাড়ির ভিতরে যায় তল্লাশি করে গ্রেপ্তার করবেন হলো 23-এ। আগে এই দুইটা বিষয় মাথায় রাখেন। এই দুইটা বিষয় আগে ক্লিয়ার কিনা। এই মাদকের আপনারা এই জায়গায় যে আপনারা প্যাচ লাগিয়ে বসে থাকেন, কোনটাতে 21 ধারা দিবেন, কোনটাতে 23 ধারা দিবেন। তাহলে মাদকে গ্রেপ্তার হলো দুইটা ধারাতে, 21 বিনা পরোয়ানায় গ্রেপ্তার, 23 বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 21টা লোক খোলামেলা জায়গায় আর হলো বাস গাড়িতে, 23টা হইলো যাইয়া বাসা বাড়িতে। এই জায়গা যদি আপনারা বাড়িটা ক্লিয়ার না বুঝেন, তাহলে কিন্তু পরীক্ষা হলে গেলে কেমন পর্যন্ত প্রশ্ন বুঝবেন না, ধরা খায় চলে আসবেন। এতটুকু বুঝতে পারছেন? তাহলে 21টা আমরা প্রয়োগ করব মূলত প্রকাশ্য স্থানে আর হলো গাড়িতে, 23টা আমরা প্রয়োগ করব হইলো বাড়িতে। আচ্ছা, তাহলে আমরা এখন রাস্তায় আছি, বাহিরে। রাস্তায় থাকা অবস্থায় আমরা সবসময় তিনটা জিনিস আটক করতে পারি। একটা হলো মাদক, আর একটা হলো এই মাদকটা যে গাড়ি দিয়ে বহন করে, গাড়ি অথবা বস্তু, আর একটা হলো বডি। কি কি বিষয় দেখেন, মাদক আটক করতে পারি, মাদকের সাথে যদি কোনো দলিলপত্র থাকে সেগুলো আটক করতে পারি, যানবাহন আটক করতে পারি, আর ওই ব্যক্তিটাকে আটক করতে পারি। তাহলে 60টা বিষয় কিন্তু আমরা যানবাহন থেকে অথবা প্রকাশ্য স্থান থেকে আমরা আটক করতে পারি। একটা লোক মোটরসাইকেলে যাচ্ছে, তার কাছে তাহলে কি থাকে? তার কাছে মাদক থাকে, ধরেন ইয়াবা আছে। ইয়াবা বিক্রি করার জন্য সে মোটরসাইকেল ব্যবহার করে, মোবাইল ফোন ব্যবহার করে, এবং সে আছে। তাহলে 60 ধরনের জিনিসপত্র তার কাছে আছে। মাদক একটা জিনিসপত্র, যানবাহন একটা জিনিসপত্র, বস্তু একটা জিনিসপত্র। বস্তুপত্র মোবাইল ফোন, দলিলপত্র, ল্যাপটপ থাকতে পারে, অ্যাপস থাকতে পারে। আবার সে কয়েকটা ক্যাটাগরি আছে। এর ভিতরে 21-এর ক আর খ। 21-এর কতে বলা আছে এই বডি বাদ দিয়া যা আছে সব আটক করবেন 21-এর ক, আর বডিটা আটক করবেন 21-এর খ। তাহলে আমরা আগে একটু সেপারেট করে দিলাম কোনটাতে কি আছে, মনে হয় একটু বুঝতে পারছেন। তাহলে মাদক আটক করবেন 21-এর কতে, মাদকের সাথে যদি গাড়ি থাকে গাড়ি আটক করবেন 21-এর কতে, দলিলপত্র আটক করবেন 21-এর কতে, মোবাইল ফোন আটক করবেন 21-এর কতে, ল্যাপটপ আটক করবেন 21-এর কতে, টাকা পয়সা আটক করবেন 21-এর কতে। যত কিছু আছে সব আটক হলো 21-এর ক, আর ওই ব্যক্তিটারে গ্রেপ্তার করে তারে আটক করবেন 21-এর খ। আমার মনে হয় এর চেয়ে ভালো আর বাংলা কেউ আপনারা বুঝাইবো না, যেহেতু আমি বাংলা আলাপ সবসময় পড়াই। এক পিস সারা বাংলাদেশে আমি যেভাবে পড়াই আর কেউ এভাবে পড়াবে না, হলপ করে বলতে পারি। এখন বডি আপনি একটা পান, দুইটা পান, তিনটা পান, মোটরসাইকেলে দুজন পাইছেন, নো প্রবলেম, সব 21-এর খ। এই যে ভাল লাগছে, সাইদ হোসেন সুমন একটা কমেন্ট করেছে, বডি ছাড়া সব আটক 21-এর খ, বডি আটক হলো 21-এর খ। এগুলো আগে বুঝছেন কিনা, পর আমি সুন্দর করে ভদ্রলোকের ভাষা আমি পড়াবো। বাংলা লাভটা ক্লিয়ার কিনা আগে বলেন। বস্তু 21-এর ক, ওই দেখছেন এই যে মাইনুদ্দিন, ম্যাচটা কেমন লাগে? এই যে মাইনুদ্দিন নামে একটা ছেলে, সে যে একটা ড্যাম কেয়ার, এবং সে একটা মানে খারাপ অর্থে বলে তার মনটা ছোট হয়ে যাবে, এই জন্য আর বললাম না, তার কষ্ট লাগবে। সামনাসামনি থাকলে দাঁড় করে রাখতাম আমি। এতক্ষণ লাগে আমি কষ্ট করে পড়াইলাম 21-এর ক আর খ নিয়ে। হ্যাঁ, মাতবরি করে কমেন্ট করছে 21-এর 1 আর 21-এর 2, তাহলে কিছু হইল? এটা হবে 21-এর ক আর 21-এর খ। হ্যাঁ, কমেন্টস করছে 21-এর 1 আর 21-এর 2, তাহলে কি হইল কিছু? তাহলে তো আমার আগে ভালো ছিল, ছেলে ফসরাপ করতো ভালো ছিল, এখন তাবিজ দেওয়ার পর সে বাথরুম করে। তাহলে আমার আগের ব্যবসা ভালো ছিল, 21 পড়াইতে মেরে ভালো ছিল। ক আর খ একটু ভেঙে সুন্দর করে বুঝাইতে যাওয়ার পর এনার অবস্থা খারাপ, এনে 1-2 লাগতেছে। তাহলে 21 ধারাটা আমরা প্রয়োগ করব মূলত একটা যানবাহনে বা প্রকাশ্য স্থানে। আচ্ছা, এখন যদি প্রশ্ন করে ক নামক একজন ব্যক্তিকে, টহলরত পুলিশ অফিসার ক নামক একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময়
টহলরত একজন পুলিশ অফিসার তাকে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করলে তার দেহ তল্লাশি করে তার কাছে 10 পিস ইয়াবা পাওয়া যায়, একটি মোবাইল ফোন পাওয়া যায়, কিছু গুরুত্বপূর্ণ দলিল পাওয়া যায়। এই কারণে এই রহিম নামক পুলিশ অফিসার ক নামক একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এই ক্ষেত্রে রহিম নামক পুলিশ অফিসারের আইনগত প্রক্রিয়াটা কি আর এই ব্যক্তির অপরাধটা কি খেয়াল করবেন। এই ব্যক্তির অপরাধটা কি আর পুলিশের আইনগত প্রক্রিয়াটা কি। আইনগত প্রক্রিয়া বলতে বুঝাইছে পুলিশে তারে আটক করছে, জিনিসপত্র আটক করছে, মাদক আটক করছে, সব আটক করছে। এই আইনগত প্রক্রিয়াটা হইল 21 ক আর খতে। আর তার মাদক ব্যবসায়ীর অপরাধটা হবে 36 ভিতরে আমরা শাস্তি যখন পড়াবো তখন। এখানে প্রশ্ন কিন্তু একটু খেয়াল করবেন কি বলছে। রহিম নামক পুলিশ অফিসার ক নামক একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার কারণে তাকে সন্দেহ হয়। সন্দেহ হইলে তাকে তল্লাশি করলে তার কাছে মাদক পায়, মোবাইল ফোন পায়, মোটরসাইকেল পায়, আরো জিনিসপত্র পায়। এই কারণে রহিম নামক পুলিশ অফিসার তাকে আটক করে থানায় নিয়ে আসে। নিয়ে আসার কারণে এই পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্যের আইনগত ভিত্তি কি আর যে ব্যক্তিকে পাওয়া গেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কি, মানে তার আপনি কি শাস্তি দিবেন। শাস্তি আমরা এখনো পড়িনি, আমরা যখন 36 পর্ব তখন পাবো। আপাতত পুলিশ অফিসারের আইনগত প্রক্রিয়া হইল তার এই বডি আটক, তার যে মোবাইল ফোন পাইছে, মাদক পাইছে, জিনিসপত্র পাইছে, এগুলা প্রকাশ্যে পাওয়ার কারণে তারা এগুলা আটক করছে 21 কতে। আর তারে আর তার সহযোগী যদি কেউ থাকে তাদেরকে যুক্তিসঙ্গতভাবে এগুলা পাওয়ার কারণে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসছে 21 খতে। কথা কি বুঝতে পারছেন? 21 ক আর খত হলো আটক, এখানে তো শাস্তি নাই, এখানে পুলিশ কিভাবে কাজ করবে সেটা বলেছে। তাহলে 21 ক আর খতে তাদেরকে ধরে নিয়ে আসে থানা পর্যন্ত নিয়ে আসছে। আর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে 36 যখন আমরা পড়াবো তখন শাস্তি আমরা পাবো। কনসেপ্টটা কি ক্লিয়ার? একমাত্র আজকে মনে রাখবেন এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেবলমাত্র 36 হলো শাস্তি, আর কোন ধারায় শাস্তি নাই। আর ওদিক দিয়ে অল্প কিছু শাস্তি আছে, 39, 40, 41, 42 কিছু শাস্তি অল্প একটু আছে। ওগুলা একবার বললে পারবেন, ওগুলা মাথা আনার দরকার নাই। কিন্তু আমার প্রশ্নের কনসেপ্টটা ক্লিয়ার কিনা। তাহলে এই যে এএসআই মনির সাহেব, এই যে আমাদের মানিকছড়ি থানা আছে খাগড়াছড়িতে, এই মনির ভাই কি করছে, সে টহল ডিউটি করতেছে। একটা ব্যক্তিকে একটা সোর্স এসে বলছে, স্যার ওই যে সাইডটা ছেলে আসতেছে, এদেরকে একটু স্যার সার্চ করেন, সার্চ করলে মোটরসাইকেল বা সিএনজি আছে, আসলে এদেরকে আটক করলে জিনিসপত্র পাবেন, মাল পাবেন। যদি আঞ্চলিক ভাষায় বলি, যদি সবাই অ্যাডাল্ট সবাই ভালোভাবে জানেন। এই যে মনির ভাই তারে থামাইছে, তার গাড়ি চেক করছে, তার বডি চেক করছে, তার কাছে মোবাইল ফোন পাইছে, মাদক বিক্রি নগদ টাকা পাইছে, তারপরে মাদক পাইছে, এই সকল কিছু যে পাইছে এবং তারও পাইছে, এই যে সকল কার্যক্রম পরিচালনা করছে, এটা হলো 21 ক আর 21 খ। এখন মনির ভাই তারে থানা আনার পর তারে যে বাদী হয়ে মামলা দিয়ে থানায় পাঠাবে, এই যে থানা আদালতে পাঠাবে মামলা দিয়ে, এই মামলাটা হলো 36 ধারার ভিতরে। আমরা 36 ধারা পড়ি না, আমরা পারি না, শেষ। হ্যাঁ, মিজানুর মিন্টু খুব চমৎকার একটা প্রশ্ন করছে, যার যদি কেউ শুধু 21 লেখে ক খ ভুলে যায় তাহলে কি চলবে? 100% হবে। তাহলে কেমন উত্তরটা হবে আমি আপনাকে বলে দেই। মিজানুর রহমান মিন্টু, আপনি আমাকে প্রশ্ন করেছেন যে স্যার আপনি কোথায় কর্মরত আছেন। আমি বলছি আমি এসবি ঢাকায় কর্মরত আছি, আমার উত্তর সঠিক। মনির হোসেন আমাকে প্রশ্ন করেছে, এসআই মনির, যে স্যার আপনি কোথায় কর্মরত আছেন। আমি বলেছি আমি এসবি ঢাকার পলিটিক্যাল উইং এ কর্মরত আছি, এটার উত্তর সঠিক। মিজানুর রহমান, এই যে দুইটা প্রশ্নের উত্তর আমি দিয়েছি, আপনি 5-এ প্রথমটা যদি 3 দেন, পরেরটায় 5-এ আপনি 4.5 দিবেন। বিষয়টা ঠিক এরকম, ভুল হবে না, নাম্বার একটু কম বেশি হইতে পারে। আর 36 ধারা যদি কেউ আগে থেকে শিখতে চায়, আমার দা ইউটিউবে একটা চ্যানেল আছে, দি ম্যাজিক অফ ল, ওইখানে 36 ধারা নিয়ে মাদকের একটা খুবই হাই ভোল্টেজ ক্লাস করা আছে, যা কারো কাছে যদি সময় থাকে সে ক্লাসটা করে নিয়েন।
তাহলে এতটুকু কি ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? তাহলে 19টা পাইলাম হলো মাদক দ্রব্যের দোকানপাট বন্ধ নিয়ে, 20-এ পাইলাম হলো কোন কোন জায়গায় যায় পরিদর্শন করা যাবে, কোন কোন জায়গায় মানে প্রবেশ করা যাবে, 21-এ পাইলাম মোটামুটি কারে কারে গ্রেপ্তার করা যাবে। এখন 22-এ আইসা বলছে, দেখেন কি 22-এ এসে বলছে, এই যে মনে করেন না মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে যদি আপনি কাউকে গ্রেপ্তার করেন, কাউকে তল্লাশি করেন, কাউকে আটক করেন, বা এই আইনে যে তদন্ত করেন, যা কিছু করেন সব কিছু ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে করতে হবে। কিরকম? মনে করেন তল্লাশি করার ক্ষেত্রে ওই যে 102-এর 1, 102-এর 2, 102-এর 3, 103-এর 1, 3-এর 2, 3, 3-এর 4, 3-এর 5, অথবা গ্রেপ্তারের ক্ষেত্রে 46-এর 1, 2, 3, 47, 48, 49, 50, 51, 52, 53 এগুলা বুঝাইছে। মাদক দ্রব্যের এই যে একটা 21-এর 2-এ যে আপনি একটা বডি গ্রেপ্তার করবেন, এই বডিটা যদি কোনো মহিলার হয়, অবশ্যই 52-তে বলা আছে মহিলা হলে অপর কোনো মহিলা দ্বারা, এগুলা বুঝাইছে। তার মানে 22 দ্বারা বলা আছে এই আইনে যদি আপনি কাউকে গ্রেপ্তার, তল্লাশি, আটক বা অন্য কোনো কার্যক্রম পরিচালনা করতে চান, সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে সেটা পরিচালনা করতে হবে। তাহলে বাংলা আলাপ হলো গ্রেপ্তার, তল্লাশি, আটক, জব্দ করার ক্ষেত্রে সিআরপিসি অনুসরণ করতে হবে, এটা বলা আছে 22 ধারায়। বুঝতে পেরেছেন? তাহলে ভিআইপি ধারা বলেছি আমি হলো 21-এর ক, খ, গ, 11-এর 1, 2, 3, 18, 19-এর 1, 2, 3, 20-এর ক, খ, গ, 21-এর ক, খ, 22 না 22 নাই 21 পর্যন্ত। তাহলে 11, 18, 19, 20, 21 এই 3-4টা ধারাকে আমি ভিআইপি ধারা হিসাবে আখ্যায়িত করেছি। আর ভিভিআইপি ভিআইপির উপরে যে ভিভিআইপি আছে, ভিভিআইপি ধারা হইল 23, 26, 36, 39। ভেরি 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 ইম্পর্টেন্ট ধারা হইল 23, 26, 36, 39। এই সাইডটা হইল হাই ভোল্টেজ ভিভিআইপি ধারা, যেগুলো থেকে এই বছর একটা লিখিত পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। 9 দ্বারা ভুলে যান, আমার কোনো দুঃখ নাই, 9 দ্বারা আমি ভুলে যান, আমার লাগবে না। 10 দ্বারা আমার লাগবে না। 13 ধারাটা একটু লাগবে, লাইসেন্সের মেয়াদটা কতদিন দেয়। 14, 15, 16 ভুলে যান, আমার দরকার নাই। 17 ভুলে যান, তাও আমার দরকার নাই। তাহলে আমার দরকার হলো 11, 13 একটু লাইসেন্সের মেয়াদটা, 18, 19, 20, 21, 23, 24, 26, এরপরে 36, 39 এগুলো বেশি জরুরি আর কি। তবে অনেক ছাত্র কিন্তু আমাকে ইউটিউব থেকে দেখে তারা আমার খোঁজ পেয়ে আমার কাছে আসছে। তবে আমার খারাপ লাগে, যেহেতু আমি আপনাদের জন্য এত কষ্ট করে পড়াই, আপনাদের উচিত আরো কয়েকজন ছাত্রদেরকে এখানে এঙ্গেজ করা। যেহেতু আমি একটাই ব্যাচ পড়াই, আর কোনো আলাদা কোনো ব্যাচ পড়াই না, তাহলে সেক্ষেত্রে আপনাদের উচিত ছিল আরো কিছু স্টুডেন্টের যোগ করে আমার জন্য একটু সুবিধা করে দেওয়া। ঠিক আছে? কারণ ফাইন্যান্সিয়াল বিষয় চিন্তা করলে আমি কিন্তু পারতাম আপনাদেরকে বাদ দিয়ে আমি আরেকটা নতুন ব্যাচ পড়াইতে, সেটা আমি করি নাই। আপনাদেরকে আমি আমার আপন ভাইয়ের মতো, আমার রক্তের সম্পর্কের মতো, আমার সহকর্মীর মতো, আমার আপন বোনের মতো অনেকভাবে আমি আপনাদেরকে দেখি, এই জন্য আমি ওদিকে যাই নাই। তো এই জন্য দয়া করে চেষ্টা করবেন যে আরো কয়েকজনকে অ্যাড করে দিতে। কারণ আমি তো জানেন তো আমি কাউকে ডেকে এনে কখনো পড়াই না, এটা তো বুঝতে পেরেছেন। আর আমি অনলাইনে পক পক করে বেশি কথা বলি, বাস্তবে যদি আমাকে কেউ দেখেন জীবনও মিলাইতে পারবেন না যে স্যার আপনি যে অনলাইনে এত কথা বলেন, আপনারা তো সামনে দেখলে বুঝারই উপায় না যে আপনি এত কথা বলতে পারেন। বুঝতে পারছেন? তো এই জন্য দয়া করে অনুরোধ, যদি পারেন একটু কয়েকজনকে অ্যাড করেন তাহলে ভালো লাগবে। আমি প্রশ্ন এখনো পড়াই নাই, এটা আসবে। এই যে আপনি যে প্রশ্ন বলেছেন মনির ভাই, এই প্রশ্নের ক্ষেত্রে অলরেডি এই 21 ধারাও আসবে। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই থাকুক, আজকে এতটুকুই থাকুক। আমরা পড়লাম, যা পড়েছি আজকে এতটুকুই থাকুক। আগামীকাল সকালে পড়াই। কি বলেন, সকালে পড়বেন নাকি গরম কমলে পড়বেন?
প্রত্যেকটা ভিডিওর উপর লেখা আছে কোন দিন কোন ক্লাস কত তারিখে হয়, সব লেখা আছে। কয়েকদিন গ্যাপ যাওয়ার পর আমি আবার সব লিখে দিই, কালকে আবার লিখে দিব। মুক্তি আছে তানভীর আক্তার মুক্তি, তুমি সকালে আমাকে মেসেজ দিবা 10টা-11টার দিকে, বা ফৌজিয়া সুলতানা, তোমরা দুজনে যে কোনো একজন মেসেজ দিবা, যাতে কালকে সকালে আমি ক্লাসগুলো ক্যাপশন লিখে দিই। আমি ইনশাল্লাহ কালকে ক্লাসগুলো ক্যাপশন লিখে দিব। আচ্ছা, যেহেতু পড়বেন বলছেন, ঠিক আছে, কালকে সকালে আমি পড়াবো। সকাল 7 ঘটিকায় ক্লাস আছে, সকাল 7 ঘটিকায় পড়াবো। সবাই ওইভাবে রেডি থাকবেন 100%, ঠিক আছে? কি আইন পড়াবো এটা আমি সকালে সিদ্ধান্ত নিব। যদি বেঁচে থাকি সকালে সিদ্ধান্ত নেব কোন আইন পড়াই, আমাকে কেউ সাজেস্ট করার দরকার নাই। আপনারা অবশ্যই সকালে সবাই উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। আর যে কোনো একজন, ওই যে মুক্তি যে পাইছে, মুক্তি বলছে নক দিব। মুক্তি তুমি আমার একটু নক দিও, নক দিলে আমি ক্যাপশন গুলো লিখে দিব। তুমি ইউটিউবে চেক দিবা, গ্রুপে গিয়ে চেক দিবা আমি ক্যাপশন দিয়েছি কিনা। না দেওয়া পর্যন্ত তুমি মেসেজ দেওয়া বন্ধ করবা না, তুমি কতক্ষণ পর মেসেজ দিতেই থাকবা, মানে আমার কাছে তুমি এটা লেখায় ছাড়বা। ওকে, তাহলে আজকে এতটুকুই। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আজকে জন্য আমাদের ব্যবসা বাণিজ্য শেষ। একটা বাড়ি দিয়ে ছেড়ে দেয়। বাড়িটা হইল 19-1 পাইলাম পুলিশ কমিশনার 30 দিন, জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার 30 দিন, আর মহাপরিচালকের কাছ থেকে অনুমতি নিয়ে আরো 30 দিন, আর একটা অনুলিপি দিব হইল 3-এ। 20-1 পেলাম কারখানা বা গুদামে পরিদর্শন। কতে পেলাম এটা কতে পেলাম দোকানপাট পানশালায় পরিদর্শন। গতে পেলাম এগুলো যদি জব্দ করার মতো হয় আটক করবে। 21-এর কতে পাইলাম আগে হলো প্রকাশ্য স্থানে, আর হলো যানবাহনের ক্ষেত্রে বডি ব্যতীত যা আছে সব হলো 21-এর ক। বডি আর বডির যে সহযোগী ব্যক্তি আছে তার হলো 21-এর খ। 22 হলো এই আইনে যত কার্যক্রম আছে সবকিছু করার ক্ষেত্রে সিআরপিসি অনুসরণ, এটা হলো 22। তাহলে আপনারা যদি সুস্থ থাকেন, কালকে রাতে যে ক্লাসটা হবে এটা বুঝছেন, এটা কি ভিআইপি ধারা হবে না ভিভিআইপি ধারা, এটা আপনারা ভালো মতো বুঝে নেন, যেহেতু আমি 23-কে ভিভিআইপি ঘোষণা করেছি। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।